আসসালামু আলাইকুম। গল্প কথা বা মেহনাজে আপনাদের সবাইকে স্বাগত। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো ইলমা বেহরোজের একটি উপন্যাস আমি পদচা, দ্বিতীয় খণ্ড, ষষ্ঠ পর্ব। রাতের আধার কেটে ভোরের আলোর মাধ্যমে শুরু হয়েছে আর একটি নতুন দিন। পূর্ণা ও মগা মেঠোপথ ধরে হাওলাদার বাড়ি যাচ্ছে। মাথার উপর আকাশ আলো করা তেজবিহীন সূর্য। পূর্ণার পায়ের গতি চঞ্চল, সে অস্থির হয়ে আছে। পাশেই কৃষকের ফসলি জমি ছেয়ে গেছে সবুজের সমারোহে। ফসলি জমির সবুজ আর ঘাস, গাছপালার ডগায় জমে থাকা শিশির বিন্দু সকালের প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। অথচ সেই সৌন্দর্য পূর্ণাকে ছুতেই পারছে না। অন্য বেলা হলে সে শিশির ভেজা ঘাসে পা এলিয়ে দিত। কোনো এক অদ্ভুত কারণে ঠান্ডার মধ্যেও তার শিশিরে ভিজতে ভালো লাগে। এখন সেই মন মেজাজ নেই। মগা কিছুক্ষণ আগে তাকে খবর দিয়েছে গতকাল রাতে পদজা আহত অবস্থায় জঙ্গল থেকে ফিরেছে। প্রেমা ঘরে পড়ছিল, বাসন্তী রান্নাঘরে, তাই তারা শুনতে পায়নি। পূর্ণা রোদে বসে সকালের খাবার খাচ্ছিল। যখন মগার কাছ থেকে এই খবর শুনলো, খাবার রেখে মগাকে নিয়েই বেরিয়ে পড়ে। কুয়াশায় ঢাকা পথে উত্তরের হাওয়ায় কাঁপতে কাঁপতে পূর্ণা হাওলাদার বাড়ি আসে। এক ছুটে পদচার ঘরে যায়। পদচা ঘুমে। শিউরে ফরিনা বসে আছেন। পূর্ণা করুণ স্বরে জানতে চাইল, ও খালাম্মা, আবার কি হয়েছে? ফরিনা ইশারায় শান্ত হতে বললেন। তারপর মুখে ধীরে সুস্থে রাতের ঘটনা খুলে বলল। গতকাল এশার আজানের সময় পদজা কোথা থেকে দৌড়ে সদর ঘরে এসে লুটিয়ে পড়ে। পা থেকে গলগল করে রক্ত বের হচ্ছিল। অনেকগুলো কাটা ফুটেছিল। শ্বাস নিচ্ছিল ঘন ঘন। গালের চামড়াও একই অবস্থা। ফরিনা, লতিফা, আমিনা, রিনু পদজাকে দেখে চমকে যায়। আমিনা দূরে দাঁড়িয়ে থাকলেও বাকি তিনজন পদজাকে ধরে ঘরে নিয়ে আসে। পদজা পানি খেতে চায়। পানি খাওয়ার পর বলে সে জঙ্গলে গিয়েছিল। জঙ্গলের কথা শুনে উপস্থিত দুজন কাজের মেয়ে ও ফরিনার মুখ পাংশুটে হয়ে যায়। তারা আর প্রশ্ন করেনি, যেন বুঝে গিয়েছে কি হয়েছিল। কাটা বের করতে গিয়ে আরো রক্তক্ষরণ হয়েছে। পদজা যন্ত্রণায় ঠোঁট কামড়ে শুয়েছিল। চোখ দিয়ে অনবরত জল পড়েছে। ব্যান্ডেজ করা খুব দরকার ছিল। কাটাছেঁড়ার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ফরিনার ধারণাই নেই। তাই তিনি মসজিদ হাওলাদারকে গিয়ে বলেন, এই বাড়িতে প্রায় মারামারি কাটাকাটি চলে। তাই মসজিদ হাওলাদারের কাছে ব্যান্ডেজ, স্যাভিন সহ বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তিনি প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র নিয়ে আসেন। তারপর পদচার পা ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেন। পূর্ণা পদচার পায়ের কাছে বসে হাহাকার করে বলল, আমার আপা এত কষ্ট পেয়েছে। পূর্ণার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে ফরিনার কাছে জানতে চায় ভাইয়া কোথায়। তাৎক্ষণিক ফরিনার মুখটা ফ্যাকাশ হয়ে যায়। তিনি মিনমিনে গলায় বলেন, জানি না। পূর্ণা অবাক স্বরে বলল, ভাইয়া জানে না আপার কথা? রাতে দেখেনি? বাবু তো বাড়িতেই আহে নাই। রানীরে যে খুঁজতে গেল আর আইসে না। রানী আপারে পাওয়া যায় নাই? না। আচ্ছা। পদজার শরীর নাড়াচ্ছে দেখে পূর্ণা কথা থামিয়ে দিল। সে পদজার পেটের কাছে এসে বসল। বলল, আপা। পদজা পিটপিট করে চোখ খুলে। জানালা দিয়ে সূর্যের আলো টুপ করে পদজার চোখে মুখে ছাপিয়ে পড়ে। পদজা দ্রুত চোখ বুজে ফেলল। তারপর আবার ধীরে ধীরে চোখ খুলল। পূর্ণাকে দেখে অবাক হয়। উঠে বসতে চাইলে অনুভব করে পায়ে অনেক ব্যথা। সে পায়ের দিকে চেয়ে আরো অবাক হলো। পায়ের ব্যান্ডেজ এলো কি করে? মনে করার চেষ্টা করে। মনে মনে বিড়বিড় করে বলল, রাতে এক ছুটে অন্দরমহলে চলে আসি। ভুলেও পিছনে ফিরে তাকায়নি। সদর ঘর থেকে আম্মা ঘরে নিয়ে আসেন। আব্বা ব্যান্ডেজ করে দেন। আম্মা খাইয়ে দেন। অনেক রাত হয়, উনি তখনও ফেরেননি। তাই চিন্তা হয়। আমাকে জিজ্ঞেস করলে আম্মা বলেছিল চলে আসবে।
তারপর কি হয়েছে মনে নেই, ঘুমিয়ে পড়ে বোধ হয়। পদ্মজা ভাবনা থেকে বেরিয়ে সর্বপ্রথম ফরিনাকে প্রশ্ন করল, উনি ফিরেছেন? না। পদ্মজা কি বলবে বুঝতে পারছে না। সে অনেকক্ষণ পর বলল, চাচার রিদওয়ান ভাই ফিরেছে? আইসে তো, তোমার চাচা এখন কই জানি না, রিদওয়ান এর ঘরেই আছে। তাহলে আপনার ছেলে কোথায় আম্মা? পদ্মজা উত্তেজিত হয়ে পড়ে। পূর্ণা পদ্মজার এক হাতে চেপে ধরে অনুরোধ করে, আপা শান্ত হও। খালামা রিদওয়ান ভাই আর ছোট চাচা কিছু বলেনি ভাইয়ার ব্যাপারে? আপনি জিজ্ঞাসা করেননি? ফরিনা নির্বিকার স্বরে বললেন, আমি হেরার লগে কথা কই না। আপনার ছেলের জন্য আপনার চিন্তা হচ্ছে না? রাতে বাড়ি ফেরেনি, আপনি তো মা নাকি? পদ্মজার গলা কাঁপছে, তার বুকের হৃদস্পন্দন বেড়ে ওঠে। আমিরের কিছু হলে সে মাছের সমুদ্রে পড়বে। হেমলতার পর এই একটা মানুষকেই সে অন্ধের মতো বিশ্বাস করে, ভালোবাসে। ফরিনা নিশ্চুপ, তিনি পদ্মজার কথা পাত্তা দিচ্ছেন না। পদ্মজার পা ব্যথায় টনটন করে ওঠে। শীতের সময় কাটাছেঁড়া খুবই যন্ত্রণার, সে যন্ত্রণায় পূর্ণা এখনো ভুগছে। সেদিন কাঁধে আঘাত পেল, আজও শুকায়নি ভালো করে। কিছুর ছোঁয়া লাগলেই ব্যথা করে। পূর্ণা পদ্মজাকে অনুরোধ করে বলে, আফা এমন করো না, ভাইয়া চলে আসবে। রানী আপাকে খুঁজতে গেছে, এই জন্যই আসতে পারেনি। রানী আপার বাপ ভাই তো চলে এসেছে। তুমি তো জানোই আপা, রানী আপার বাপ ভাই কেমন। রানী আপার জন্য মায়া শুধু ভাইয়ার, তাই ভাইয়া রানী আপারে ছাড়া আসতে পারছে না। পূর্ণার কথাগুলো যুক্তিগত হলেও পদ্মজার মন মানছে না। গোলমাল তো আছেই। পদ্মজা পূর্ণাকে এক হাতে সরিয়ে বিছানা থেকে নামার জন্য এক পা মেঝেতে রাখে। সঙ্গে সঙ্গে পুরো শরীরে একটা সূক্ষ্ম তীব্র ব্যথা ছড়িয়ে পড়ে। পদ্মজা আর্তনাদ করে শুয়ে পড়ে। ফরিনা ও পূর্ণা আঁতকে উঠল, পদ্মজাকে জোর করে শুয়ে দিল। কিন্তু পদ্মজা নাছোড়বান্দা, সে তার স্বামীর খবর যতক্ষণ না পাবে শান্ত হবে না। ফরিনা আশ্বস্ত করে বলল, ওরা বাবুর ক্ষতি করব না, বাবুর কাছে ওদের অনেক কিছু পাওনের আছে, কাগজে কলমে। এই বাড়িটার মালিক বাবু। পদযাত্রী যোগ ভাবে তাকালো, বলল, আপনি সব জানেন তাই না? পূর্ণা ফরন কাটে, কি জানবে? পূর্ণার উত্তর না দিয়ে পদজা ফরিনাকে প্রশ্ন করলো, বলুন আম্মা। ফরিনা আর চোখে দরজার দিকে তাকালেন। ফরিনার দৃষ্টি অনুসরণ করে পদজা পূর্ণাও তাকালো। কে যেন দাঁড়িয়ে আছে, শাড়ি দেখে মনে হচ্ছে লতিফা। পূর্ণা ডাকতে উদ্যত হয়। পদজা পূর্ণার হাত ধরে ফেলে, ইশারা করে চুপ থাকতে। তারপর ফরিনাকে প্রশ্ন করে, তাহলে আপনি নিশ্চিত ওরা ওনার ক্ষতি করবে না? জানে মারবে না। এ কথা শুনে পদ্মজা হকচকিয়ে যায়। সে উৎকর্ণ হয়ে বলল, এ কথা কেন বলছেন? ফরিনা আবার নিশ্চুপ হয়ে গেলেন। পদ্মজার মাথায় রাগে দপদপ করছে। এই বাড়ির মানুষগুলোর মনের ভাবনা কিনারা এত জটিল, কিছুতেই ধরা যাচ্ছে না। এক একবার এক একজন এক এক রূপ। পদ্মজাকে সারাদিন এটা ওটা বলে বিছানায় রাখা হয়। ফরিনা সারাদিন পদ্মজার খেয়াল নিল। পদ্মজা সারাক্ষণ উনি উনি করে গেছে। ফরিনা কোনো জবাবই দিলেন না। আর পদ্মজার ওপাশে সারাক্ষণ লতিফা ছিল। পূর্ণা অনেকবার লতিফাকে ধরেছে। তখন লতিফা হেসেই বলেন, পদ্ম আপা কেমন আছে, দেখতে আসছিলাম। পূর্ণা কঠিন স্বরে অনেকবার নিষেধ করেছে যেন আর না আসে, তবুও লতিফা এসেছে। পদ্মজা পূর্ণাকে নিষেধ করার পর পূর্ণা স্থির হয়। বিকেল হয়ে যায়, তবুও আমিরের দেখা নেই। এদিকে পদ্মজা বিছানায় বসে ইশারায় ফজরের নামাজ কাজা করছে। দুপুরের আসরের নামাজও বসে বসে ইশারায় করছে। ফরিনা দুপুরে না করেছিল, এত কষ্ট কইরা নামাজের কি দরকার, কইরো না, আল্লাহ মাফ করবে এমনিতে। পদ্মজা তখন মিষ্টি করে হেসে জবাব দিয়েছে,
যতক্ষণ হুঁশ জ্ঞান আছে নামাজ ছাড়ার পথ নেই আম্মা। আল্লাহ তাআলা অসুস্থ মানুষকে ঈশানের নামাজ পড়ারও পথ দিয়েছে। এটা কেন দিয়েছেন? নামাজ বাধ্যতামূলক বলে। ইসলামে নামাজের গুরুত্ব অনেক বেশি আম্মা। ফরিনা এই কথার উপরে কিছুই বলতে পারেনি। পদ্মজা ধর্মকর্ম নিয়ে খুব জানে। পদ্মজার কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। ধর্মের কথা বলার সময় পদ্মজা অন্য সবকিছু ভুলে যায়। তাই পুরোটা দুপুর তিনি পদ্মজাকে ইসলাম ধর্মের খুঁটিনাটি নিয়ে প্রশ্ন করেই গেছেন। বিকেলবেলা পূর্ণা জানালো সে আজ এই বাড়িতেই থাকবে। পদ্মজা এই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে। সে জোরাজুরি করে পূর্ণাকে মোড়ল বাড়িতে পাঠিয়ে দেয়। এই বাড়ি মোটেও সুবিধার নয়। সে ঝুঁকি নিতে চায় না। পূর্ণা চলে যাওয়ার আগে পদ্মজা কিছু সূরার নাম বলে দেয়। একটা 2 লাইনের সূরাও শিখিয়ে দেয়, যেন পড়ে ঘুমায়, তাহলে বিপদ হবে না। পূর্ণা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আজান পড়ে সন্ধ্যার। পূর্বের নিয়মে নামাজ পড়ে পদ্মজা। ফরিনা পদ্মজার ঘর ছাড়েন, রান্নাঘরে যান। পদ্মজা নামাজ শেষ করে বালিশে হেলান দিয়ে চোখ বুজে। আমিরের জন্য খুব চিন্তা হচ্ছে। 2 দিন কেটে যাচ্ছে, আমিরের দেখা নেই। পদ্মজার মনের অবস্থা করুণ। বারবার দীর্ঘশ্বাস ছাড়ছে। প্রহর গুনছে। এই বুঝি মানুষটা চলে এলো। পদ্মবতী পদ্মবতী বলে একাকার করে দিল ঘর, কিন্তু আসে না। পদ্মজার বুকের বাম পাশে চিনচিন ব্যথায় বেরিয়ে চলছে। গতকাল রাতে আক্রমণ করার লোকটিকে সে তখন চিনতেই পারেনি, কিন্তু এখন আন্দাজ করতে পারছে। তবে আমিরের শূন্যতা তাকে পোড়াচ্ছে খুব। সে এমন ছটফটানি নিয়ে আর থাকতে পারছে না। আহত পা মাটিতে রাখে। ভর দিতেই আবার সে তীব্র ব্যথা। কিন্তু এর চেয়েও গভীর ব্যথা আমিরে দেখা না পাওয়া। পদ্মজার 2 পায়ের পাতায় এক পাশ অক্ষত। সে ওই এক পাশ দ্বারা মাটিতে ভর দিয়েই ধীরে ধীরে একতলায় যায়। সোজা চলে আসে রিদওয়ানের ঘরে। দরজা একটু খোলা ছিল। পদ্মজা একবার ভাবলো কড়া নেড়ে ঘরে ঢুকবে। কি মনে করে যেন আর কড়া নাড়ল না। সোজা দরজায় ধাক্কা মারে। তখনই রিদওয়ান চমকে ঘুরে তাকায়। পদ্মজাকে দেখে তাড়াতাড়ি শার্ট পরতে উদ্যত হয়। পদ্মজা মুচকি হেসে বলল, শার্ট পরে লাভ নেই, চোখ পড়ে গেছে। রিদওয়ান ফিরে তাকালো। লম্বা করে হেসে শার্ট পরল। তারপর বোতাম লাগাতে লাগাতে বলল, বুদ্ধিমতী, তো দেখতে এসেছো কেমন আছি? ভালো নেই। ছুরি আর ছুরির মালিক দুজনেরই তেজ বেশি ছিল। পদ্মজা তিরস্কার করে হাসল। 2 কদম এগিয়ে এসে বলল, পাগলের প্রলাপ। আন্দাজ ঠিক হবে ভাবিনি। এবার বলুন, উনি কোথায়? হৃদয়ন ভ্রু দুটি বাঁকিয়ে বলল, আমির। পদ্মজা জবাব দিল না। হৃদয়ন বলল, আমি জানবো কি করে তোমার জামাই কোথায়? জানেন না? পদ্মজার করা প্রশ্ন। হৃদয়ন উত্তরে হাসল। সে আলমারি থেকে একটা ছুরি বের করে দেখ, তারপর শীতল স্বরে প্রশ্ন করল, তোমার ছুরিটার নাম কি? কোন দেশ থেকে এনে দিয়েছে আমির? ফুটপাত থেকে কেনা। ছুরির ধার থাকলেই চলে, অভিজ্ঞ হতে হয় আক্রমণকারীর হাত। তাই ছুরির নাম না খুঁজে নিজের হাতটাকে অভিজ্ঞ করুন। পদজার শুকনো অপমান বুঝতে হৃদয়ের অসুবিধা হয় না। সে আলমারির কপাট লাগিয়ে এগিয়ে আসে, বলে, ব্যঙ্গ করছো? পদজা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল হৃদয়ানের দিকে। তারপর বলে, কে আছে জঙ্গলে? তা জেনে তুমি কি করবে? কোন অপরাধ চলছে? তোমাকে জানতে হবে না। তখনও তো মারতে এসেছিলেন, এখন তো কাছে আছি, আক্রমণ করছেন না কেন? হৃদয়ান হাসল। পদজা পিছনে গিয়ে দাঁড়ায়। পদজার ঘাড়ে ফু দেয়। সঙ্গে সঙ্গে পদজা ঘুরে সরে যায়। হুমকি দিয়ে বলে, নোংরামি করার সাহস করবেন না। তখনের আঘাতগুলো ভুলে যাবেন না। আমি আমাকে রক্ষা করতে জানি। এই জন্যই পালিয়ে এসেছিলে? পদ্মজা ক্ষণকালের জন্য পালিয়েছে। যাই থাকুক, আমি খুঁজে বের করবই।
আর ধ্বংসও করবই আমি। দেখো পদ্মজা, তুমি আর এসব ঘেঁটো না। সুখে আছো, সুখে থাকো। পরিণতি খারাপ হবে। ভালো করে বলছি, ঢাকা ফিরে যাও। এ মুখ আর তাকিও না। ভয় পাচ্ছেন? কাকে? তোমাকে? হৃদয়ন সশব্দে হাসল। হৃদয়নের হাসি পদজার গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। হৃদয়ন হাসতে হাসতে বলল, তোমাকে ভয় পাবে হৃদয়ান? উনি কোথায় সত্যি জানেন না? না, জানি না। আমি কিন্তু। কি করবে? খুন করবে? হৃদয়ন কিরমির করে এগিয়ে আসে। পিছন থেকে পদচার 2 হাত মুচড়ে ধরে বলল, ভালো করে বলছি, আর গভীরে যেও না। এককালে তোমাকে বিয়ে করার কথা ভেবেছিলাম বলে বলছি, আর গভীরে যেও না। তোমার করুণ দশা আমিও আটকাতে পারবো না। ছাড়ুন আমাকে। ছাড়বো না। হৃদয়ন পদ্মজার কাঁধে ঠোঁট ছোঁয়াতেই পদ্মজার সারা শরীর রি রি করে ওঠে। মাথা দিয়ে পিছনে থাকা হৃদয়নের মুখে আঘাত করে। হৃদয়ন কিছুটা পিছিয়ে যায়। নাকি ভীষণ ব্যথা পেয়েছে। সে কিরমির করে হিংস্র জন্তুর মতো তাকায়। বলিষ্ঠ মোটাসোটা শরীরটাকে হারানোর যে কোনো মেয়ের জন্য অসাধ্য। পদ্মজা নিজেকে রক্ষা করার জন্য টেবিল থেকে জগ নিয়ে হাতে। হৃদয়ন বলল, তুমি বাড়াবাড়ি করছো পদ্মজা। উনি যদি জানতে পারে আপনি আমার সাথে এই অসভ্যতামি করেছেন, আপনার দেহে প্রাণ থাকবে না। হৃদয়ন ফিক করে হেসে দিল, যেন মাত্রই পদ্মজার মজার কথা বলল। হৃদয়ন হাসি ঠোঁটে রেখে বলল, আগে তো নিজেকে বাঁচা, তারপর আমাকে প্রাণে মারবে। হৃদয়নের এই কথাটি যেন বজ্রপাত ঘটায়। পদ্মজা চিৎকার করে জানতে চায়, কোথায় রেখেছেন ওনাকে? কি করেছেন ওনার সাথে? ঘরে যাও পদ্মজা। আপনি বলুন, উনি কোথায়? যাও ঘরে। বলুন আপনি। পদ্মজা। পদ্মজা জগ ছুঁড়ে মারে হৃদয়নের দিকে। হৃদয়ন সরে দাঁড়ায়। জগ স্টিলের থালা বাসনের ওপর পড়ে। বিকট শব্দ হয়। সেই শব্দ শুনে খলিল ছুটে আসেন। ছুটে আসেন মজিদ। আসেনি একজন মহিলাও। পদ্মজার বিছানার ওপর ছুরি দেখে দ্রুত হাতে তুলে নেয়। সে তার নিজস্ব কৌশল ব্যবহার করে হৃদয়নকে আঘাত করতে উদ্যত হয়। হৃদয়ন ছুরি সহ পদ্মজার হাত ধরে ফেলে। তারপর ফিসফিসিয়ে বলে, তোমার 3 বছরের ছুরি চালানোর অভিজ্ঞতা আর আমার 20 বছরের পেশা, পেরে উঠতে পারবে না। পদ্মজার হাত থেকেই খলিল ছুরি টেনে নেয়। পদ্মজা হিংস্র বাঘিনী হয়ে ওঠে। আমিরের শোকে তার মাথা কাজ করছে না। 2 দিন হয়ে গেল আমিরের দেখা নেই। সারা শরীরে ব্যথা। তার নিজেকে উন্মাদ মনে হচ্ছে। সে রাগে হৃদয়নের গলা চেপে ধরে। হৃদয়ন পদ্মজার হাত থেকে ছোটার চেষ্টা করে। পদ্মজাকে নানাভাবে আঘাত করে। পদ্মজা কিছুতেই ছাড়ে না। তার শরীরের শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে। আমির তার জীবনে কতটা মূল্যবান তা কেউ জানে না। আমিরের জন্য সে সবকিছু করতে পারে। খলিল এক হাতে পদ্মজার চুল মুঠ করে ধরে, অন্য হাতে পদ্মজার গাল চেপে ধরে বলে, বেরসেরি, আমার স্যারারে স্যার। তাও পদ্মজা ছাড়ে না। মজিদ এগিয়ে আসে, পদ্মজাকে টেনে সরায়। পদ্মজার শরীর কাঁপছে। সে চিৎকার করে বলছে, ওনার কিছু হলে আমি কাউকে ছাড়বো না। মেরে ফেলবো, মেরে ফেলবো একদম। হৃদয়ন ছাড়া পেয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। তারপর তেড়ে এসে পদ্মজার গালে থাপ্পড় বসায়। পদ্মজার গালের ক্ষত থাপ্পড়ের ভার নিতে পারেনি। চামড়া অনেক বেশি ছিঁড়ে যায়। পদ্মজার 2 হাত মজিদ ধরে রেখেছে। পদ্মজা মজিদকে খেয়াল করেনি। সে চেঁচিয়ে ফরিনাকে ডাকে, আম্মা, আম্মা আপনি কোথায়? আম্মা, ওরা আপনার ছেলেকে মেরে ফেলবে আম্মা। ফরিনা আসেন না। খলিল হুঙ্কার ছাড়েন, এইখানকে সিঁড়ির অগুন বেশি করতে সেইটা দেশ রিদু।
পদ্মজার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সে মুখ ভর্তি থুতু ছুঁড়ে দেয় খলিলের মুখের উপর। তাৎক্ষণিক রিদওয়ান পদ্মজার শাড়ির আঁচল দিয়ে পদ্মজারই গলা পেঁচিয়ে ধরে কিরমির করে বলে, তোরে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, ভালো কথা কান দিয়ে ঢুকে না। মায়ের মতো হইছস, তোর মারেও মেরে দিতাম যদি নিজের থেকে না মরতো। পদ্মজার চোখ উল্টে যাচ্ছে। মজিদ রিদওয়ানকে বলে, রিদওয়ান, ওরে ছেড়ে দে, মরে যাবে। রিদওয়ান তাও ছাড়ে না। খলিল রিদওয়ানকে জোরে ধাক্কা দিয়ে সরালে পদ্মজার শরীরের সব শক্তি শেষ। সে কাশতে কাশতে মেঝেতে লুটিয়ে পড়ে, চোখ বুঝে আসে। কল্পনা ভেসে উঠে আমিরের শ্যাম বর্ণের মায়াময় মুখ, আর মুখ দিয়ে অস্পষ্ট স্বরে ডাকে, আম্মা। তারপরই জ্ঞান হারায়। তিনজন পুরুষের মাঝে লুটিয়ে পড়ে আছে পদ্মজা। বুকে শাড়ি নেই, খয়েরি রঙের ব্লাউজ পরা, গলায় লাল দাগ, মুখে নখের আঁচড়, গালের চেপে ধরার দাগ, চামড়া ছিঁড়ে যাওয়ার রক্ত। ফর্সা দুই হাত শক্ত করে চেপে ধরার দাগ জল জল করে ভেসে আসে। চুল কয়টা ছিঁড়ে পড়ে আছে আশেপাশে। পায়ের সাদা ব্যান্ডেজ আবার লাল হয়ে উঠেছে। আগুন সুন্দরী পদ্মজার খুঁতহীন রূপে খুঁতের মেলা বসে গেছে। জানালা দিয়ে আসা উত্তরে হাওয়ায় হুঁশহারা পদ্মজার রক্ত ধীরে ধীরে শুকাতে থাকে। কেউ নেই তাকে বুকে আগলে ধরার মতো। পদ্মজার অবস্থা দেখে যেন ঘরের দেয়ালগুলো গুমড়ে গুমড়ে কাঁদছে। মাথার উপর সূর্য নিয়ে কৌশিক কাঁখে পূর্ণা আজিদের বাড়িতে ঢুকে। পাতলা ছিপছিপে গরম, অথচ কাঁধে পিতলের প্রকাণ্ড কলসি। খালি কলসির ভারে একটু বাঁকা হয়ে পড়েছে সে। পানি ভর্তি কলসি নিয়ে কি করে বাড়ি ফিরবে কে জানে। সকাল থেকে তাদের টিউবওয়েলের সমস্যা, পানি আসছে না। সকালে বাসন্তী আজিদের বাড়ি থেকে পানি নিয়েছে, এখন আবার আসতে চেয়েছিল, পূর্ণা আসতে দিল না। সে নিজে দায়িত্ব নিয়ে এসেছে। বাসন্তী অনেকবার বলেছে, এইটুকু শরীর নিয়ে পারবি না। পূর্ণা অহংকার করে বলেছে, আমি পারি না এমন কিছুই নেই, তুমি ঘরে যাও তো। আজিদের বাড়ির সামনে পুকুর আছে, সেখানে নতুন ঘাট বাঁধানো হয়েছে। ঘাটে গোসল করে আজিদের বউ আসমানি। মাসিক 6 আগেই বিয়ে হলো। আসমানির সাথে পূর্ণার অনেকবার কথা হয়েছে। আসমানি পূর্ণাকে দেখে ডাক, কি গো পূর্ণা, ফেরাও চাইলা না, ভাবিরে চোখে পড়ে নাই? পূর্ণা ঘাড় ঘুরে তাকালো, অপরাধী কণ্ঠে বলল, খেয়াল করিনি ভাবি। পান নিতে আইসো? হুম, আমাদের টিউবওয়েল। শুনছি খালাম্মার কাছে, একটু বইসো, আমি ডুব দিয়ে আইতাছি। আচ্ছা ভাবি। পূর্ণার মুখে আচ্ছা বললেও সে মনে মনে পরিকল্পনা করে পানি নিয়ে অন্য পথ দিয়ে বাড়িতে চলে যাবে। আসমানি একবার কথা ঝুড়ি নিয়ে বসলে কথা ফুরায় না। পূর্ণা আড্ডাবাজি খুব পছন্দ করে, কিন্তু এখন তার তাড়া আছে, তাড়াতাড়ি ফেরা চাই। দুপুর হয়ে গেছে, পদ্মজাকে এখনো দেখতে যেতে পারেনি সে। গতকাল বিকেলে সে দেখে এলো, তারপর আর খোঁজ মেলেনি। চিন্তায় সারা রাত ঘুম হয়নি পদ্মজার। আজিদের বাড়ির অঙ্গন শূন্য, ঘরের বাইরে কেউ নেই। পূর্ণা সোজা কলপাড়ে চলে আসে। দ্রুত কল চেপে কলসি পানি ভর্তি করে, তারপর কলসি কাঁধে তুলে নিয়ে যায়। সমস্যা, কিছুতেই তুলতে পারছে না। আসমানি গামছা দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসে। ফর্সা সুন্দর একটা মুখ, নতুন বউ। নতুন বউ ছাপটা যেন এখনো মুখে লেগে আছে। আসমানের কাছে এসে হেসে বলল, এত বড় কলসি নিবা কেমনে? খালাম্মারে পাঠাইতা। তুমি একটু সাহায্য করো। কি কও, আমি লয়ে যাবো কলসি? আমি কি তা বলছি ভাবি? কাঁধে তুলতে সাহায্য করো। আসমানি ঠোঁটে হাসি নিয়ে বলল, হো, বাড়ির বউ তো শরম লজ্জার ধারের বাইর হই না, নয়তো বাড়ি অব্দি দিয়ে আসতাম। বাড়ি থেকে বের হইতে লজ্জা, ভাসুরের সাথে শুতে লজ্জা নাই? পূর্ণা কটাক্ষ করে বলল, ঠোঁটে তিরস্কার করে হাসি। আসমানের চোখে মুখে রং পাল্টে যায়, ফর্সা মুখ লাল হয়ে ওঠে।
চোখ ছাপিয়ে জল নামে। ক্ষণ মুহূর্ত পূর্ণার দিকে চেয়ে থাকে আসমানি। তারপরে এদিক ওদিক দেখিয়ে পূর্ণার এক হাত চেপে ধরে চাপা স্বরে বলল, কি কইরা জানছো? পূর্ণা এক ঝটকায় আসমানির হাত সরিয়ে দিল, বলল, তোমার সাথে দেখা করার জন্য এসেই জানালা দিয়ে এই নোংরামি দেখেছি। আজিদ ভাই মাটির মানুষ, কত ভালো উনি, উনাকে কেন ঠকাচ্ছ ভাবি? আসমানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তার হাত দুটি অস্বাভাবিকভাবে কাঁপছে, চোখ থেকে জলের ধারা নেমেছে। পূর্ণারে দেখে মায়া হয়, সে কণ্ঠ নরম করে বলল, কাউকে বলিনি আমি, 12-13 দিন যখন চেপে রাখতে পারছি সারা জীবন পারবো। ভালো হয়ে যাও ভাবি, আজিদ ভাইকে ঠকিও না, পাপ করো না। আসমানি অশ্রুরুদ্ধকর কণ্ঠে বলল, আমারে খারাপ ভাইবো না। পূর্ণা কিছু বলল না। খারাপ কাজ করার পরও কি করে খারাপ না ভেবে থাকা যায়? সে আসমানিকে অগ্রাহ্য করে কলসি তোলার চেষ্টা চালালো। আসমানি দ্রুত পায়ে কলপাড়ে ছাড়ে। পূর্ণা কলসি কাঁধে তুলতে সক্ষম হয়, কিন্তু ভার খুব বেশি, এখনই কোমর মচকে যাবে বোধ হয়। পূর্ণা কলপাড় ছাড়তে সামনেই এসে দাঁড়ায় আসমানি, চারিদিকে চোখ বুলিয়ে এক নিঃশ্বাসে বলল, কাউরে কইও না পূর্ণা, আমার তোমার ভাই আর ঘরে রাখবো না। আমি চাই না এমন করতে। সবু ভাই তো আমার থানায় পুলিশ মানুষ। আমার ছোট বোনটা 1 মাস ধরে হারাই গেছে, অনেক খুঁজছি, পাই নাই। পুলিশ দিয়া খোঁজানোর ক্ষমতা আমার বাপের নাই। শফিক ভাইরে কইছিলাম, তখন উনি কইছে উনার সাথে। আসমানি ফোপাতে থাকে, চোখের জলে সমুদ্র বয়ে যাবে এক্ষুনি। পূর্ণা খুব অবাক হয়, একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এভাবে ছোট ভাইয়ের বউয়ের বিপদে সাহায্য করার নামে এমন কুৎসিত শর্ত রাখতে পারে। পূর্ণার রাগ হয় খুব। আসমানি আশ্বাস নিয়ে পূর্ণা বলল, ভাবি, কেঁদো না। যে মানুষ এমন শর্ত দিতে পারে সে কখনোই কাউকে সাহায্য করতে পারে না। উনি তোমার বোনকে খুঁজবে না, কিন্তু আশা দেখিয়ে ভোগ ঠিকই করবে। আর সুযোগ দিও না, দোয়া করো শুধু তোমার বোন যেন ফিরে আসে। আসমানি শাড়ির আঁচল দিয়ে 2 চোখ মুছে পড়ল, জানো পূর্ণা, আমি আমার বোনের ছাড়া একটা দিনও থাকতে পারতাম না। তোমার সাথে তো 1 মাস সে আরো 2 বার দেখা হয়েছে, কখনো তো বলে না তোমার বোনকে পাওয়া যাচ্ছে না। আম্মা কইছে সেরি মানুষ হারাই গেলেও কাউরে কইতে নাই, মানুষ ভাববে স্যারা নিয়ে পালাইছে। আচ্ছা ভাবি, আমি আসি আজ, কাল এসে সব শুনবো, অনেক কথা বলবো। আসমানি ঘাড় কাত করে সম্মতি জানালো। পূর্ণা ধীর পায়ে আজিদের বাড়ির উঠানে ছাড়ে। পথে উঠতেই দেখা দেয় আজিদের মার সাথে, নাম মালেহা বানু। সাথে আবার পাশের বাড়ির বৃদ্ধা জয়তুনি বেগম রয়েছে। বৃদ্ধার মাজা বয়সের ভারে ঈষৎ ভাঙে শরীর সামনে ঝুঁকে পড়েছে। পূর্ণাকে দেখে মালেহা বললেন, কি রে সিরি, পানি নিতে আইছিলি? জি খালা। কলসির ভারে দেখি সাপের লাহান বাইকা গেছল, বললেন জয়তুন বেগম। পূর্ণার সত্যিই খুব কষ্ট হচ্ছে। সে কলসি নামালো, প্রাণ ভরে নিঃশ্বাস নিল। মালেহা বললেন, বিয়ে শাদি করবি না? তোর বই না আইছে, বিয়া দিব। দিবে মনে হয়। তোর লগে হালদার বাড়ি কোন স্যারা নাকি ডলাডলি চলে, বললেন জয়তুন বেগম। কথা বলার ভঙ্গিটা দৃষ্টিকটু ছিল। পূর্ণার গা জ্বলে ওঠে, রেগে যায়, বলে, আপনাকে কে বলেছে? এইসব কিসা বাতাসে সরে। এমন আর করিস না পূর্ণা, গায়ের রংটা ময়লা, বয়সও বেশি, আবার তো আরেক কিস্সাও আছে। কয়েক বছর আগে বেইজ্জতি হয়েছিল গ্রামবাসীর হাতে, এখন আবার এমন কিস্সা কইরা বেড়াইলে কি কেউ বিয়ে করবো না? এখন দেখ তোর বইনে কোনো ল্যাংড়া লুলা দেখা বিয়ে দিতে পারেনি, বললেন মালেহা। পূর্ণার মাথায় আগের মুখ চলে বেশি। সে কিছু করার কথা শোনাতে উদ্যত হয়। তার পূর্বেই একটা প্রিয় পুরুষ কণ্ঠ ধেয়ে আসে, পূর্ণারে কে বিয়া করব না করব সেটা তো আপনারে দেখতে কয় নাই কেউ।
পূর্ণা না তাকিয়ে চিনে যায় কণ্ঠটি মালিককে। বুকের বাঁ পাঁজর ছ্যাদ করে উঠল। উপস্থিত তিনজন একসাথে ঘুরে তাকায়। কিছুটা দূরে মৃদুল দাঁড়িয়ে আছে, মাথায় গামছা বাঁধা, পরনে কালো শার্ট আর নীল লুঙ্গি। রোদের আলোয় গায়ের ফর্সা রংটা চিকচিক করছে। কি সুন্দর! পূর্ণা হেসে আবার চোখ ঘুরিয়ে নিল। মৃদুল মালেহাকে উদ্দেশ্য করে আবার বলল, নিজের চরকায় তেল দেন। পূর্ণার গায়ের রং ময়লা আর আপনারা কি পরিষ্কার? নিজের রংটা আগে দেখেন। এই সারা, তুই কই থেকে আইসস? বাপের নাম কি তা? বললেন মালেহা। কেন, পছন্দ হইছে? সেরি আছে, বিয়া দিবেন? সেরির গায়ের রং পরিষ্কার তো? মালেহা বানু হকচকিয়ে গেল। এ কেমন জাতের ছেলে, কেমন ফটফট করে। মৃদুল যেন বিরাট রসিকতা করেছে এমন ভাবে হাসল পূর্ণা। মৃদুল কলসির কাঁধে তুলে নিল। পূর্ণাকে আদেশের স্বরে বলল, হাসি থামাইয়া হাঁটো। মালেহা বানু জয়তনী বেগমের অবাক করে মৃদুল। পূর্ণা চলে যায়। কিছুটা দূরে এসে পূর্ণা প্রথমে মুখ করল। কখন এসেছেন? কিছুক্ষণ আগে। মুখটা শুকনা দেখাইতেছে কেন? আপাকে দেখেছেন আপনি? না, অন্দরমহলে ঢুকি নাই। পূর্ণা চুপ হয়ে যায়। মৃদুল বলল, এত ভার কলসি নিতে পারছো? কষ্ট হয়েছে। তো নিতে গেলা কেন? পূর্ণা আবার চুপ হয়ে গেল। মৃদুল দাঁড়িয়ে পড়ে। আর 1 মিনিট হাঁটলেই মোড়ল বাড়ি। সে পূর্ণার মুখের দিকে চোখ রেখে বলল, খুশি হও নাই? কি জন্য? পূর্ণা অবাক হয়ে জানতে চাইলেন। এই যে আইয়া পড়ছি। পূর্ণার চোখ নামিয়ে ফেলে, মুচকি হাসে। চোখে মুখে লজ্জা ফুটে ওঠে। মৃদুলও হাসল। সে যা বোঝার বুঝে যায়। আশেপাশে অনেক গাছপালা। বড় একটা গাছের ছায়ায় তারা দাঁড়িয়ে আছে। গ্রামের কেউ দেখে ফেলবে এই ভয় দুজনের কারোর মধ্যেই নেই। পূর্ণার পরনে কাপড়খানি ভেজা, কলসি থেকে পানি পড়েছে বোধহয়। কিছু অংশ পেট ও একপাশে কোমরের সাথে কাপড় লেপটে আছে। মাথার ঘোমটা নেই। গাছের পাতায় ফাঁক ফোকর দিয়ে এক ঝলক রোদ পূর্ণার মুখ ঘেঁষে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়ে। সবকিছু মৃদুলের খেয়াল চলে আসে। সে চমৎকার করে পূর্ণাকে বলল, ঘোমটা দিয়ে পথে হাঁটবা, বুঝছো ডাগরিনী? পূর্ণা ঠোঁটের হাসি রেখে বাধ্যের মতো হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর চট করে ঘোমটা টেনে নিল। মৃদুলের ডাগরিনী শব্দটা তার মন কাঁপিয়ে তুলেছে। খুশিতে উঠতে ইচ্ছে হচ্ছে। ডাগরিনী বলেছে মানে তার চোখ দুটি ডাগর। ডাগর যা মৃদুলের ভালো লেগেছে, তার প্রশংসা করেছে। দুপুরে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে পূর্ণা তৈরি হয় হাওলাদার বাড়ি যাওয়ার জন্য। সাথে তৈরি হয় বাসন্তী, প্রেমা ও প্রান্ত। তখন মগা আসে। পূর্ণার হাতের চিঠি দিয়ে বলে, তোমার বইনি দিছে। চিঠি হাতে নিয়ে পূর্ণা মনে মনে ভয় পায়। আপা চিঠি কেন পাঠাবে? অজানা আশঙ্কায় পূর্ণার বুক ধুকধুক করতে থাকে। মগা চলে যায়। পূর্ণা চিঠি খোলে। আদরের বোন, তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস আমি জানি। আমার সব কথাও মানিস, মাঝে মাঝে ফাঁকিবাজিও করিস। তবে এখন আমি তোকে যা করতে বলবো একদম অমান্য করবি না, এটা আমার অনুরোধ। যতদিন না আমি আসছি বা চিঠি লিখছি, একদম এই বাড়িতে আসবি না। কেউ যদি বলে আমি পাঠিয়েছি তোকে আনতে, তাও আসবি না। চোখ কান খোলা রাখবি, প্রেমাকে দেখে রাখবি। আমি ভালো আছি, পায়ে একটু আরাম পেয়েছি। একদম চিন্তা করবি না, আমি খুব দ্রুত আসবো। কেন নিষেধ করেছি আসতে তা নিয়ে মাথা ঘামাস না। আমি একদিন তোকে সব বলবো। এখন আমার কথাটা রাখ, এই মুখ হোস না। আমি ভালো আছি। আবার ভাবিস না আমি কোনো বিপদে আছি। শুনবি কিন্তু আমার কথা। আমার কথা অমান্য করলে আমার সঙ্গ আর পাবি না, মনে রাখবি। খাওয়া দাওয়া করবি ঠিক মতো, নামাজ পড়বি।
ঘরের কাজকর্মে হাত লাগাবি। ইতি তোর আপা। লেখাগুলো এলোমেলো অগাছুলো, মনে হচ্ছে তাড়াহুড়ো করে লিখেছে, অথচ অনেক কষ্টে এক একটা অক্ষর লিখেছে। কপালে ছড়িয়ে থাকা এক গাছে চুল কানে গুজে পূর্ণা আবার চিঠিটা পড়ল। পড়ার পর এতটুকু নিশ্চিত হয়েছে তার বোন ভালো নেই, বড় বিপদে আছে। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।